আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে সকালে আবার ভূমিকম্প। আজকে সকাল 6টা 14 মিনিটে 4.1 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরে এই ভূমিকম্প আমরা টের পেয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশে ভূমিকম্প হলে বা কোনো দুর্যোগ হলে, কোনো ভয় পেলে কি পরিস্থিতি তৈরি হয়, এটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষজন প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, দৌড়াদৌড়ি করে, হুড়োহুড়ি করে। তো যেটা সকালবেলা হয়েছে, আমাদের বিল্ডিং থেকে দেখলাম মানুষ প্রতিটা ফ্ল্যাট থেকে দৌড়ে দৌড়ে নেমে গেছে। তো আমরা নামিনি। তো আমরা দেখলাম যে আমাদের বিল্ডিং দুলছে। আমরা এটা লক্ষ্য করলাম যে বেশ কতক্ষণ যাবৎ অনলাইনে সার্চ করতে লাগলাম বিভিন্ন পত্রিকাগুলোতে, তারা খবর দিচ্ছিল না। অনেক পরে খবরটা দিয়েছে 4.1 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। এই খবরটা অনেকক্ষণ পরে এসেছে। প্রথমটা আসলো যুগান্ত, ছোট একটা মিডিয়াতে আসলো, এরপরে আসলো যুগান্তরে প্রথম, অনেকক্ষণ পরে। তো এই খবরগুলো আমরা তো দেখলাম, আর প্র্যাকটিক্যালে তো আমরা এটা টের পেলাম। 4.1 রিক্টার স্কেলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশে একদিনের মতো 3বার হলো। একবার তো হলো 5.7 রিক্টার স্কেলে, সেদিন শুক্রবার ছিল, সকাল 10, 10:30 আনুমানিক টাইম, 10:29, 28 বা 10:30 এরকম একটা টাইম। তখন 5.7 রিক্টার স্কেলে হলো। আর একবার একদিনে তিনবার হলো, 4বার হলো ওই সময়টায়, দুদিনে। তো আজকে আবার 4.1 রিক্টার স্কেলে হলো। এই যে ভূমিকম্প, আমাদের এখানে ভূমিকম্প বিশেষজ্ঞ যারা আছে, আর্থ কোয়াক নিয়ে যারা লেখাপড়া করেছেন, স্টাডি করেছেন, কেউ কেউ অনেকে ভয় দেখান যে বাংলাদেশে এই হতে পারে, বিশেষ করে ঢাকায় 1 কোটি লোক মরে যেতে পারে, 2 কোটি লোক মরে যেতে পারে, এই হতে পারে, সেই হতে পারে। এটা একটা ভয় দেখায়। তো ভূমিকম্প বিষয় নিয়ে যারা স্টাডি করেছেন, লেখাপড়া করেছেন, ডক্টর হুমায়ুন আখতার একজন আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আওয়ামী লীগের সময়। তিনি এসব নিয়ে গবেষণা করেছেন, লেখাপড়া করেছেন। মাকসুদ কামালের কথা জানি, তিনি আরবানাইজেশনের উপরে লেখাপড়া করেছেন। এসব এই যে ভূমিকম্প বিষয়ে তারও অনেক স্টাডি আর রয়েছে যতটুকু জানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আওয়ামী লীগের সময়। তো আমরা অনেকের কাছে আমরা এগুলো অনেক কথা শুনতে পারি। আমরা অনেকের নাম জানি না, যাদেরকে এখন মিডিয়াতে দেখি তারা অনেকে ভয় দেখাচ্ছেন, আবার অনেকে সাহস দেখাচ্ছেন যে ঢাকাতে এ ধরনের ভূমিকম্প বড় ধরনের হওয়ার সম্ভাবনা কম। আর একটা প্রাকৃতিক ব্যাপার, কখন কি হয় বলা যায় না, কিন্তু মানুষকে এভাবে ভয় দেখানো ঠিক না, কোট আনকোট। আমরা সম্প্রতি একজন প্রকৌশলের সাক্ষাৎকার এটাও দেখতে পেলাম যে ঢাকায় খুব বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম। আমরা ইন্টারেস্টিং ব্যাপার, গতকাল গুলশানে মান্নারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রব স্যারের কাছে আমরা গিয়েছিলাম একটা ইন্টারভিউয়ের জন্য। তো যে সাংবাদিক গিয়েছে আমার সাথে, তিনি তাকে ভূমিকম্প বিষয়ক প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তো ভূমিকম্প বিষয়ে লেখাপড়া করিনি, এই ভূমিকম্প বিষয়ে আর্থকথ বিষয়ে কথা বলবে অমুক অমুক প্রফেসর। তিনি এটা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি রাজনীতি, জিওপলিটিক্স এগুলো নিয়ে আমি কথা বলতে পারি, পরিবেশের বিষয়ে কথা বলতে পারি, এনভায়রনমেন্ট। তিনি আরও বলেছেন যে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসব বিষয়ে
কথা বলার জন্য বিভিন্ন প্রকৌশলী আছে, প্রকৌশলীদের ভিতরে আবার দুইটা ভাগ আছে, কারা কোন বিষয়ে কথা বলবে পুরো ডিটেলস আমাদেরকে তিনি জানালেন। তো যাই হোক, আমাদের এই যে ঢাকা শহরে ভূমিকম্প এখন হচ্ছে, সকালবেলা একজন স্ট্যাটাস দিল আমার এক বন্ধু, তিনি বললেন যে ঢাকা এখন যেন জাপান। জাপান প্রতিদিন বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, জাপানের বিভিন্ন স্থানে প্রতিদিন ভূমিকম্প হয়। তো আমাদের ঢাকা শহর তো আর জাপানের মতন তৈরি করা না। ঢাকা শহর আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর। এখানে লক্ষ লক্ষ বিল্ডিং আছে, লক্ষ লক্ষ 6 লক্ষের উপরে ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে। যদি আল্লাহ না করুক বড় মাত্রায় ভূমিকম্প হয় তো ভয়ানক পরিস্থিতি হতে পারে। তো এসব ভূমিকম্প দেখেও যারা নির্মাতা আছে, যারা বিল্ডার্স কোম্পানির মালিক, হাউজিং কোম্পানির মালিক, যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন, তারা দু হাতে বস্তায় বস্তায় টাকা কামাচ্ছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনে নারীদেরকে ব্যবহার করতেছেন, নানান কিছু ব্যবহার করতেছেন, বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেছেন। যারা রড, সিমেন্ট, বালু এগুলো কেনাকাটিতে টাকা মেরে দিচ্ছেন, নর্মাল নিম্নমানের রড দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করতেছেন। যেখানে বহুতল ভবন করার নিয়ম নয় সেখানে করতেছেন, যেখানে সিভিল এভিয়েশনের নিয়ম দেওয়া নাই যে এখানে বহুতল ভবন করতে পারবে সেখানেও করতেছে। নিয়ম বহির্ভূতভাবে রাজুকের নিয়ম না মেনে, সিভিল এভিয়েশনের নিয়ম না মেনে, সিটি কর্পোরেশনের নিয়ম না মেনে তারা বিল্ডিং করতেছে বড় বড় ভবন। এবং যে আমরা জানি যে একসময় কিয়ামত হবে, তখন ভূমিকম্প হবে। মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিও খুব কম, অনেক মানুষের মধ্যে তারা আল্লাহকে ভয় করতেছে না। এই ভূমিকম্পের মাধ্যমে হঠাৎ করে ধ্বংস হয়ে যেতে পারে, তছনছ হয়ে যেতে পারে কোটি কোটি মানুষের স্বপ্ন, চুরমার হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো মানুষ পরকালকে ভয় করছে না, চিন্তা করছে না, ধর্মীয় অনুভূতি আসছে না অনেকের মতো এত ভূমিকম্পর পরেও। আর যারা রিয়েল এস্টেট হাউজিং ব্যবসা করতেছে তাদের মধ্যেও নৈতিকতা তৈরি হচ্ছে না। তো দুটোরই সমন্বয় দরকার। যারা রিয়েল এস্টেট হাউজিং ব্যবসা করেন, বিল্ডার্স কোম্পানির মালিক, বড় বড় কোম্পানি, বিল্ডার্স কোম্পানিকে আমরা ঢাকাতে দেখি বহুতল ভবন নির্মাণ করছেন। আমরা বনানীর মতন জায়গায় দেখি যে রাস্তার পাশে বড় বড় বিল্ডিং, যেটা সিভিল এভিয়েশনের নিয়মে আছে বলে আমার মনে হয় না এয়ারপোর্টের এত কাছে এত বড় বড় ভবন হতে পারে। তো আবার এই যে দেখেন যে সিটি কর্পোরেশনের জায়গার উপরে বহুতল ভবন, হোটেল শেরাটন বনানীতে, অনেক উঁচু বিল্ডিং। এই এত বড় বিল্ডিং ধসে পড়লে কি হতে পারে, এগুলো ভাবলে কেমন লাগে। এবং এই যে 5 স্টার হোটেল শেরাটন, ঢাকা শহরে তো এরকম বড় বড় ভবন, হোটেল আছে, ঢাকা রেজেন্সি আছে, এখানে ফ্রান্সের কোম্পানির একটা আছে ঢাকা এয়ারপোর্ট রোডে। তো এসকল হোটেলগুলো যদি ভেঙে পড়ে, এছাড়াও বড় বড় ভবন তো আছে হোটেল ছাড়াও। তো হোটেলের কথা আসছে এ কারণে এই সমস্ত হোটেলে অনেক অনৈতিক কার্যকলাপ চলে। এখানে বিভিন্ন ফ্লোরে মদের বার রয়েছে। আপনার গুলশান বনানীতে, বিশেষ করে গুলশান এলাকায় বিভিন্ন ফ্লোরে মদের বার। তো এই সার্বিক পরিস্থিতি, একসময় ঢাকা শহরকে বলা হতো এটা মসজিদের শহর, এখন এটা মদ এবং অশ্লীল কাজের শহরে পরিণত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।